সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাবলিক টক দেখবার জন্য। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি হিসেবে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, চেয়ারম্যান জানিপক। আমি স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলবার জন্য। স্যার কেমন আছেন? ধন্যবাদ। জি, ভালো আছি। তুমি ভালো আছেন? জি, থ্যাংক ইউ স্যার। স্যার, আমি শুরুতেই যে বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে যাচ্ছি সেটির মাঝে একদম সংক্ষিপ্ত আকারে বেশ কিছু বিষয় এসেছে। আমরা জানি ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সম্প্রতি। সেই সাক্ষাৎকারের কিছু বিষয় এসেছে, আহ, কিছু কি ইস্যু এসেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি পয়েন্ট আকারে ধরবো ইস্যুগুলোকে, এবং একই সাথে যে আমি অনুষ্ঠানের শুরুতে আমি লালমাটিয়ায় সম্প্রতি একটি ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুইজন তরুণীকে নিয়ে ধূমপান বিষয়কে কেন্দ্র করে, সেটি দিয়ে আমি শুরু করব। তার পরবর্তীতে আমি মাননীয় উপদেষ্টার বক্তব্য নিয়ে, সাক্ষাৎকার নিয়ে আমি ছোট করে আপনার কাছ থেকে জানতে চাইবো। প্রথমে স্যার আসছি আমি লালমাটিয়ার যে ঘটনাটি ঘটেছে এবং সেখানে মব আকারে প্রতিরোধ করা হয়েছিল দুই তরুণীর বিষয়টিকে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, এবং এটি নিয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আছে গণমাধ্যমে, এবং এটি নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের কথা চালাচালি হচ্ছে, এবং পরবর্তীতে একটি ব্যানারে, একটি অরাজনৈতিক ব্যানারে সেটি নিয়ে আন্দোলনের মতো কিছুটা বিক্ষোভ মিছিল করা হয়েছে, এবং সেখানে তারা প্রতিবাদ জানিয়েছে এই বিষয়টি নিয়ে। সবকিছু মিলে সার্বিক একটি সংক্ষিপ্ত মূল্যায়ন স্যার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি প্রথমে। দেখুন, ধূমপান প্রকাশ্যে আপনার যেখানে গণমানুষের ভিড় আছে সেখানে করাটা জরিমানা বা দণ্ডনীয় যোগ্য অপরাধ। সেই বিষয়টা নিয়েই আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো মন্তব্য করতে চেয়েছেন। এখন সবাই তো আর ফেমিনিজম পাঠ করা মানুষ নন, কিংবা উমেন লিভ সম্পর্কে পরিষ্কার ধারণা নেই, এম্পাওয়ারমেন্ট নিয়ে ধারণা নেই। সে কারণে হয়তো আপনার বয়ানটা অনেকটা পুরুষতান্ত্রিক শোনাবে, এবং এক্ষেত্রে সেটাই ঘটেছে। এখন মূল যে বিষয়টা, সিগারেট খাওয়াটা নারী পুরুষ নির্বিশেষে আমাদের এই তল্লাটে দীর্ঘদিন ধরেই প্রচলিত আছে। বাংলাদেশে যে স্টাডি আছে সেই মোতাবেক আপনার কুমিল্লার চান্দিনা এলাকার নারীরা সবচাইতে বেশি ধূমপান করেন, মূলত বিড়ি। গ্রাম অঞ্চলে যেটা বেশি অ্যাভেলেবল সেটি, এর আসক্তি আছে। যেমন আপনার ঝিনাইদহের শৈলকুপায় এন্ড্রিন প্রাণে আত্মহত্যার একটা ট্র্যাডিশন আছে দীর্ঘদিনের, সেরকম একটা বিষয়। এবং আমাদের সমাজের উচ্চবর্গের নারীরাও সিগারেট, চুরুট এগুলো খেয়ে অভ্যস্ত। আমার বয়স যখন 3.5-4 মতো হবে, 4, তখন আমার বাবার কাঁধে চড়ে আমি আমার চাচার বাসায় গিয়েছিলাম। আমার চাচা প্রফেসর শফিউল্লাহ আইবি, আমাদের যেটা ফ্ল্যাগশিপ ইনস্টিটিউশন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটির প্রতিষ্ঠাতা পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স তখন যখন ভাগ হয়নি এতগুলো, সেই ডিপার্টমেন্টের চেয়ারম্যান, বা তখন বলা হতো হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি ট্রেজারার ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য ছিলেন। তিনি বিয়ে করেছিলেন নবাব মোশাররফ হোসেনের নাতনিকে। নবাব মোশাররফ হোসেন বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন এবং অন্টারপ্রেনার ছিলেন। তিনি আপনার জলপাইগুড়িতে চা বাগান করেছিলেন, মানে টি প্লান্টার ছিলেন। তার বেশ যশ ছিল, এবং সেই সঙ্গে আপনার ধনকুবেরও ছিলেন তিনি। প্রখ্যাত চিওরা যে কাজী বাড়ি কুমিল্লা, সেই বাড়ির সন্তান তিনি। এবং এই পরিবারে প্রখ্যাত প্রচুর মানুষ জন্মেছেন, যেমন কাজী জহুরুল কাইয়ুম, তারপরে আমাদের এই ট্রান্সকমের আপনার লতিফুর রহমান প্রমুখ, বা কাজী আপনার জাফর সাহেব, যিনি প্রধানমন্ত্রী আসন অলঙ্কৃত করেছিলেন এক সময়, এই ধরনের ব্যক্তিবর্গ।
তো আমার চাচি নবাব মোশাররফ হোসেনের নাতনি, এবং তিনি বাসায় ছিলেন। আমার বাবা আমার আমাকে নিয়ে কাঁধে নিয়ে যখন ঢুকলেন, তো দেখলাম চাচি সিগার খাচ্ছেন। আমার শিশুতোষ মনে যে বিষয়টা গেঁথে ছিল সেটা হচ্ছে, পুরুষ মাত্র সিগারেট খায়, নারীরা খায় না। আমি দেখে অভ্যস্ত নই। তো আমাকে যখন পরিচয় করে দিলেন বাবা যে এটা তোমার চাচি, তা আমি বললাম যে না, উনি তো চাচা। তো খুব চাচি কটমট করে আমার দিকে তাকালেন যে ছেলে বলে কি? তো আমি পরে বোঝাতে সক্ষম হলাম যে আমার মাইন্ডসেটে বিষয়টা এইভাবে গেঁথে আছে। তো যেহেতু আমি ছোট মানুষ, এজন্য আর মানে বকাটা বকাঝকা করেননি। তো যেহেতু তিনি নবাবের নাতনি, সে সমাজে উচ্চবর্গের মানুষ, সেই কারণে সেই ব্রিটিশ আমল বা পাকিস্তান আমলেও এই চলটা ছিল। পাকিস্তান আমলে এখনো খুঁজলে পাওয়া যাবে পুরনো বিজ্ঞাপনে নারীরা সিগারেট খাচ্ছেন, এবং সেই বিজ্ঞাপনগুলো ছাপা হয়েছে। তো সেইজন্যে আ মাঝখানে যে বিষয়টা দাঁড়িয়েছে, ধূমপান, আধুনিক বিভিন্ন রকমের যে প্রচারণা, তার ফলে সীমায়িত হয়েছে, এবং আ নারীরাও বোধহয় ভাবেননি যে এটা পুরুষের কাজ। অনেকে মানে বর্ণনাটা এইরকম, যে পুরুষ মানুষ যে সিগারেট খায় না সে বেডা না, কোট আনকোট। এই যে বেডা টার্মটা ওইভাবেই এসছে। এটা ম্যাচো ভাব আছে সিগারেট যারা খান তাদের। এরকম একটা চিন্তা। আবার অনেক নারী তারা মনে করেন যে মুখে যে দুর্গন্ধটা হয় সেটি আসলে অসামাজিক একটা বিষয়। তো সেজন্যে ব্যক্তি পর্যায়ে সম্পর্ক গাঢ় করবার ক্ষেত্রেও এটা একটা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। আর আপনার সামাজিকভাবেও সেটি এনকারেজেবল নয়, বিশেষ করে নারীদের জন্যে। তো যে ঘটনাটি ঘটেছে এটা হলো আসলে অধিকারের বিষয়, এক। দ্বিতীয়ত হচ্ছে, আপনার এটা সিগারেট না হয়ে পোশাক হতে পারত, হিজাব হতে পারত, অনেক কিছুই হতে পারত। তো সেজন্যে এই ধরনের বিষয়ে আমাদের আসলে আ ব্যক্তি স্বাধীনতা বনাম সমাজ বা সমাজের ভ্যালুস, সীমারেখাটা আমরা কোথায় টানবো সেইটা খুব জরুরি। সেইজন্যেই আ আমার মনে হয় বিষয়টা সেইভাবে দেখলে ভালো। আমাদেরকে সবাইকে ম্যাচিউরলি বিহেভ করতে হবে। সামাজিক দায়বদ্ধতার বিষয়টি মনে রাখতে হবে। আবার সেই সঙ্গে ব্যক্তিগত যে আপনার রাইটস, সেই জায়গাটাও ইনফ্রিঞ্জ করা যাবে না। ধন্যবাদ। স্যার, এই বিষয় নিয়ে আজকেও আ মাননীয় পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন যে মবের যে সংস্কৃতি এটা থেকে বেরিয়ে আসা উচিত, এবং এই ব্যাপারে সরকার খুব কঠোর অবস্থানে রয়েছে, হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এবং একই সাথে উনি উল্লেখ করেছেন বিষয়টি যেহেতু ২ পক্ষের মাঝে আপোস দফা-রফা হয়ে গেছে, সে কারণে তো এখানে আর প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কিছু করার নেই। তো সবকিছু মিলিয়ে বিষয়টি নিয়ে আ আ গত ২ দিন খুব মানে আলোচনা চলছিল। তো আসলে একজন নারী আ আ ধূমপান করছিলেন যেই জায়গাতে, আইন অনুযায়ী সেখানে যেটুকু আমি দেখেছি বিভিন্ন জায়গায় গণমাধ্যমে, সেটা হচ্ছে প্রকাশ্যে ধূমপানের যে শাস্তিযোগ্য অপরাধ, এই আইনের যেই ধারাটি সেটি বোধহয় প্রযোজ্য নয়। উনারা যেই জায়গাটিতে ছিলেন। এবং এটি নিয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য পরিচালক উনিও একটি স্টেটমেন্ট একটি গণমাধ্যমকে দিয়েছেন। যে আবদ্ধ কক্ষ যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে উন্মুক্ত যেই জায়গাটিতে তারা করছেন সেটির জন্য আসলে এভাবে হেনস্থা না করলেও চলতো। এই বিষয় নিয়ে এক কথায় স্যার আপনি কি বলবেন? আসলে আমাদের সংস্কৃতি কোন দিকে চলে যাচ্ছে? যে এই মবের সংস্কৃতিটা কি বেশি ঝুঁকছে? আসলে যে বিষয়টা অসহিষ্ণুতা বাড়ছে সমাজে। দ্বিতীয়ত এই যে মব কালচার, এটা ইনস্টিটিউশনালাইজড একটা প্যাটার্ন নিয়ে নিচ্ছে। সেজন্যে মুখে ধর্মের কাহিনী বললে তো হবে না। অ্যাসার্ট করতে হবে, এক্সার্ট করতে হবে, এবং আইনের শাসন বলবৎ করতে হবে। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ ধরনের কাণ্ড ঘটতেই থাকবে, এবং এর মাত্রা দিন, দিন বাড়বে বলে আমার ধারণা। ধন্যবাদ।
আমি মাননীয় প্রধান উপদেষ্টার যে সম্প্রতি সাক্ষাৎকার যেটি উনি দিয়েছেন বিবিসি বাংলাকে, আমি সেই বিষয়ে আসছি। সেখানে মূল যে বিষয়গুলো এসেছে আ আ মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার থেকে পর্যালোচনা করলে দেখা যায় স্যার, সেখানে হচ্ছে যে সারা দুনিয়াতে বাংলাদেশের বিষয়ে একটি আস্থা এসেছে। উনি উল্লেখ করেছেন। একই সাথে যে আইন শৃঙ্খলা অবনতি বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছিল, তখন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে একটু সময় লাগবে, কিন্তু অতটা অবনতি হয়তোবা হয়নি এখনো। অতটার দিকে যায়নি, অতটা ভয়াবহ অবস্থার দিকে। একই সাথে যে সংস্কার কমিশন নিয়ে উনি কথা বলেছেন, সংস্কার কমিশনের রিপোর্ট ৯০ দিনের মাঝে জমা দেওয়ার কথা। সেটি নিয়ে উনি কথা বলেছেন এবং একই সাথে উনি জাতীয় সংসদ নির্বাচনের একটি সময়সীমা আ ধার্য করে দিয়েছেন, যে যেটি নিয়ে প্রস্তুতি চলছে। আগামী ডিসেম্বরের মাঝে হওয়ার একটি পরিকল্পনা রয়েছে। এখানে অনেকগুলো বিষয় উনি উল্লেখ করেছেন। আমি যদি কি ইন্ডিকেটরস হিসেবে দেখি এবং পাশাপাশি আ রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের শুরুতে গণঅভ্যুত্থানের পরবর্তীতে যেই ঐক্য ছিল, সেই ঐক্যে কোনো ফাটল ধরেছে কিনা, এমন প্রশ্নের জবাবেও মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এই ধরনের কোনো অবস্থা তৈরি হয়নি। ঐক্যের জায়গাতেই রয়েছে। আ এই সবকিছু মিলিয়ে আপনার মূল্যায়ন কি? উনার এই সাক্ষাৎকারের থেকে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি স্যার। দেখুন, আপনার তার যে স্ট্রাচার, এই মাপের একজন মানুষের আসলে আরো খোলামেলা কথা বলা দরকার ছিল। কারণ ওই যে একটা ইংরেজি কথা আছে, "The greatest problem of any problem is to identify what the problem is." এখন সমস্যার স্বরূপটা যদি আপনি এড়িয়ে চলেন বা অ্যাকনলেজ না করেন, তাহলে সমস্যার সমাধান তো আপনি করতে পারবেন না। খোলামেলা হতে হবে, আবার সেই সঙ্গে প্র্যাকটিক্যালও হতে হবে। কারণ আপনার মুখের কথা নিয়ে যারা দুর্জন তারা আবার আরেক রকম ভাবে এটা ব্যাখ্যা যদি করা শুরু করেন, সেটাও কাম্য নয়। তো সেইজন্যে আ যা কিছু সেটা খোলামেলা এবং সেই সঙ্গে বিষয়টা এমনভাবে আ উপস্থাপন করতে হবে যাতে কোন রকমের আপনার অপব্যাখ্যার সুযোগ না থাকে। সেটা অবশ্যই মাথায় দিয়ে কাজ করতে হবে। আমাদের এখানে যে যারা ক্ষমতা হারিয়েছেন, তারা তো ডেফিনিটলি সচেষ্ট থাকবেন কিভাবে মেলাইন করা যায় সরকার প্রধানকে। এটা স্বাভাবিক। আর যারা ক্ষমতায় আসতে চান, তারাও ডেফিনিটলি চাইবেন না যে আপনার খুব স্মুথ হোক জার্নিটা। মানে এর চেয়ে বেটার অল্টারনেটিভ তারা সেই দৃষ্টিকোণ থেকে দেখলে। আমাদের একজন ব্যক্তি একদিনে তো এই জায়গাটায় এসে হাজির হয় না। একটা লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে নানান চড়াই উতরাই পার হয়ে এখানটায় এসছেন। আমি একটা তথ্য দেব, যেটি আমার ধারণা খুব কম সংখ্যক মানুষ জানে। আমরা সবসময় আ একজন মানুষকে যখন তিনি আইকনিক একটা পর্যায়ে পৌঁছে যান, তার সবল দিকগুলোই আমরা তুলে ধরবার চেষ্টা করি। আপনারা যদি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সিভি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে উনি কোন গ্রেড পেয়েছেন সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার না। একেবারে রিয়াল লাইফ স্টোরি যেটা আমি অবগত হয়েছি, এবং একই ধরনের আ আরেকজনের ক্ষেত্রে মন্তব্য করতে গিয়ে আ রীতিমতো রোষানলে পড়েছিলেন আমার অগ্রজ প্রতিম আ সহকর্মী সলিমুল্লাহ খান। তিনি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নতুন তরুণ শিক্ষক। আমাদের মন্ত্রীর মর্যাদায় নিয়োজিত প্রয়াত উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ছিলেন আবুল ফজল। তিনি মৃত্যুবরণ করায় একটা শোক সভার আয়োজন করা হয়েছিল। তো সলিমুল্লাহ খান সবাইকে অবাক করে তার যে দুর্বলতার যে দিকটা, সেইটি তুলে ধরবার
চেষ্টা করছিলেন। বলেছিলেন যে আমাদের আজকে এখানে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দাঁড়াতে হয়েছে এমন একজন মনীষীর আহ, কে নিয়ে আলোচনা করতে আমরা এসেছি, যিনি আপনার তৃতীয় শ্রেণী প্রাপ্ত একজন ব্যক্তি। এই যে ব্যাপারটা, এটা শুনে সবাই খুব মর্মাহত হয়েছিলেন যে স্মরণ সভায় বা শোক সভায় মানুষের ভালো গুণগুলোই তুলে ধরতে হয়, আপনার দুর্বলতার বিষয়গুলো সামনে না আনলেও চলে। আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন দুর্গাদাস ভট্টাচার্য। তিনি তৃতীয় শ্রেণী প্রাপ্ত একজন ব্যক্তি ছিলেন, কিন্তু কথাই ছিলেন মাসাল্লাহ, প্যাডাগজিক স্কিল ছিল তার অসাধারণ। আর এদিকে আমাদের নোবেল লরেট, তিনি আমেরিকায় সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেছেন এবং যখন দেশে ফিরেছিলেন, সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিবের কাছে তিনি ধর্ণা দিয়েছিলেন তার সিভি নিয়ে, যে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন সহকারী অধ্যাপক হতে চান। তখন সৈয়দ আলী হাসান, তিনি উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং তিনি ওই আবুল ফজল মহোদয়ের, মানে বলতে পারেন একই স্ট্রেচারের মানুষ। তো তিনি সংশ্লিষ্ট উপসচিবকে বললেন যে আপনি যে নিয়ে আসলেন সিভিটা, আপনি নিজেকে উল্টোপাল্টে দেখেছেন? তো না, ভালো করে দেখিনি, নিয়ে এসছেন। আমার কাছে মনে হয়েছে যে তাকে যদি একটি কাজের ব্যবস্থা করে দেওয়া যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তাহলে এটা মিউচুয়ালি বেনিফিশিয়াল হবে তার জন্য এবং প্রতিষ্ঠানের জন্য। তো সৈয়দ আলী হাসান নিবিড় ভাবে পর্যালোচনা করতে গিয়ে আবিষ্কার করলেন যে যিনি ক্যান্ডিডেট, তিনি ইন্টারমিডিয়েটের তৃতীয় বিভাগ পেয়েছেন। তো এটি দেখে উনি বললেন যে আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি, এই পদে আছি, আমার শ্বাস প্রশ্বাস আছে, আমি এই রকম মানের একজন লোককে এখানে শিক্ষক হিসেবে গ্রহণ করব না, কাম হোয়াট মে। তো যাই হোক, ইট ওয়াজ লাইক আ বম্বশেল টু দ্য কনসার্ন ডেপুটি সেক্রেটারি, এবং তাকে আর সেখানে অ্যাকোমোডেট করা যায়নি। তিনি পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার নিজের যে বৃত্ত, যে অঞ্চল, সেখানে থিতু হয়েছিলেন। এখন যে সংশ্লিষ্ট উপসচিব, তিনি পরবর্তীতে কিন্তু মুখ্য সচিব হিসেবে তিনি অবসরে গেছেন। মানে বানোয়াট কথা বলার লোক তিনি নন। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে প্রবণতাটা আছে, একেবারে স্ট্রেংথের জায়গাটা নিয়ে আমরা বেশি মাতামাতি করি। মানে যখন আমাদের মনে ধরে একেবারে মাথার তাজ বানিয়ে ফেলি। আবার যখন আমরা পছন্দ অপছন্দ করা শুরু করি, তখন গলায় জুতোর মালাও দিতে দ্বিধা করি না। এই মাইন্ডসেট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একজন মানুষ রক্ত মাংসের মানুষ, তার সবলতা যেমন থাকবে, দুর্বলতা তেমনি থাকবে। স্ট্রেংথের জায়গাটাই শুধু আমরা জানবো, দুর্বলতার জায়গাটা জানবো না, এমনটি আসলে সুস্থ স্বাভাবিক আহ সংস্কৃতির পরিচায়ক নয়। আমি জানি যে আমার এই আবিষ্কারে অনেকে কুপিত হবেন, অনেকে নানান রকমের কথাবার্তা বলবেন, কিন্তু এই যে আহ আহমদ ছফা, আমাদের রাষ্ট্র দার্শনিক, তার শিষ্য আমি, এবং সলিমুল্লাহ খান, আমরা এই যে বেয়ারা কথাটা শিষ্টভাবে বলবার যে ট্রেডিশনটা ধারণ করে আছি, এটি যত বেশি পরিমাণে পরিব্যাপ্ত হবে, তত সমাজে মাস, ক্রিটিক্যাল মাসে রূপান্তরিত হবে, এবং সেইটি সবচাইতে বড় রক্ষা কবচ। এই মব কালচার যেটি এখন ছড়িয়ে পড়ছে, পরিব্যাপ্ত হচ্ছে, তাকে আটকে দেয়ার। মানুষ হোসেপিয়ান, চিন্তাশীল প্রাণী, এবং এই চিন্তাশীল প্রাণীটা চিন্তাদীপ্ত কাজ করবে, সে পশুসুলভ আচরণ করবে না। এই জায়গাটায় আমাদের আসলে কাজ করতে হবে।
ধন্যবাদ। স্যার, এক্ষেত্রে আমি একটি বিষয় জানতে চাচ্ছিলাম। আপনি স্যার শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নিয়ে বলছিলেন। আ আ পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ রয়েছেন যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড অতটা স্ট্রং না হলেও ব্যক্তিগত পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে এবং বিশ্বব্যাপী অনেক পরিচিতি পেয়েছে নিজস্ব গবেষণা বা নিজস্ব কোনো উদ্ভাবনী কিছুর জন্য। তো সেই বিষয়টি কি বেশি বেশি ধর্তব্য শিক্ষাগত যোগ্যতার বিষয়টি? কারণ গড গিফটেড বলেও তো কিছু না, বিষয় থাকে, মেধা। আমি যে মে বিষয়টা আমার আমার কনসার্নটা অন্য জায়গায়। আমরা যে আতিশয্যটা করে ফেলি এবং সেই কারণে আমাদের প্রত্যাশাও কিন্তু সেরকম অ অ অতি মানবীয় হয়ে যায়। একজন মানুষের তো সীমাবদ্ধতা থাকবেই। তিনি নশ্বর, অবিনশ্বর নন। তো সেই কারণে সেভাবেই যদি আমরা প্রত্যাশা করি তাহলে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির জন্য আপনার মানবিক বলে বিবেচিত হবে। আপনার অতি মানবিক এক্সপেকটেশন থাকলে অতি মানবিক প্রত্যাশাও তৈরি হয় এবং তখন কিন্তু ফ্রাস্ট্রেশন এর মাত্রাটা বাড়ে। এখন তিনি যে সাক্ষাৎকারটি প্রদান করেছেন ওই পদে থেকে ভিন্ন রকমের কথা বলার সুযোগও কিন্তু কম। কারণ যখন আপনি বলছেন চুক্তি পর্যায়ে কিন্তু বলছেন না। আপনি সরকার প্রধান হিসেবে বক্তব্যটা রাখছেন। সে বিষয়টাও ভুলে গেলে চলবে না। স্যার, আমরা আজকে একটি আ আ আ সংবাদ দেখেছি, গণমাধ্যমে এসেছে যে বিএনপির একজন তরুণ নেতা, প্রভাবশালী একজন নেতা যিনি আওয়ামী পরিবারের সম্পদ রক্ষার জন্য কাজ করছেন। এরকম একটি সংবাদ এসেছে। ইএসকেএল নামক একটি প্রতিষ্ঠান যেটি আওয়ামী পরিবারের ঘনিষ্ঠজনদের প্রভাবশালী আওয়ামী পরিবারের ব্যক্তিবর্গ এটির সাথে জড়িত ছিলেন এবং সেই সম্পদ বা সেই প্রতিষ্ঠানকে রক্ষার জন্যে তাবিদ আওয়াল মিন্টু সাহেবের নাম এসছে। নাগরিক টিভিতে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সম্ভবত স্যার আপনি দেখেছেন। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? বিএনপি কি আওয়ামী লীগকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতার দিকে এগিয়ে যাচ্ছে কিনা? আ দেখুন ব্যক্তি তাবিদ আওয়াল, তার পিতা আব্দুল আওয়াল মিন্টু, তার মাতা এবং তার খালা এদের সবাইকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তার খালা মুনমুন আমার সহপাঠী ছিলেন বিশ্ববিদ্যালয় জীবনে। সেই সুবাদে তাদের বাসায় আমার যাওয়া আসা ছিল এবং আপনার আব্দুল আওয়াল মিন্টুর যে গ্রামের বাড়ি সেখানেও আমি নির্বাচন পর্যবেক্ষণের সুবাদে গিয়েছি। তার চাচা একজন তিনি উপজেলা বা স্থানীয় সরকারের একটি টিআরএ প্রতিনিধিত্ব করছিলেন প্রার্থী হিসেবে সেই কাল। এবং এই শেখ হাসিনার শেষ আমলে আপনার আমি এবং আব্দুল আওয়াল মিন্টু মহোদয় আপনার রেনেসাঁ হোটেল যেটি আছে গুলশানে সেখানে কফি পানরত ছিলাম। সে সময় হঠাৎ খবর আসলো যে তাবিদ আওয়াল আহত। তার উপর দুর্বৃত্তরা হামলা করেছে। আমরা তখন রাশ করলাম সেখানে এবং পরে শুনলাম যে তিনি হাসপাতালে সেখানে দেখতে গিয়েছিলাম। তো এই যে আমার ব্যক্তিগত আত্মজৈবনিক যে আ মিথস্ক্রিয়া এই পরিবারের সঙ্গে, সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আমি বলব না আমি বলব যে তিনি ভাড়াটে সৈনিকের ভূমিকা পালন করেছেন বা আপনার আ কোনো প্রলোভনে পড়ে কিংবা আ আপনার দক্ষিণা উৎকোচের বিনিময়ে এই কাজটি করতে গেছেন। আমার কাছে মনে হচ্ছে যে একেবারে altruistic একটা চিন্তা থেকে মানে they belong to the same class perhaps শ্রেণী আ আপনার camaraderie থেকেই হয়তো এই কাজটি করতে গেছেন। যদি এটি তাবিতাবল হয়ে থাকে। অন্যদের ব্যাপারে আমি এই রকমের আপনার সার্টিফিকেশন প্রদান করব না। কারণ আমি সবাইকে ওইভাবে চিনি না বা আ আপনার এরকমের একটি বিশ্লেষণ হয়তো তাদের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। মৃত্যু বৈভবের মধ্যে বড় হয়েছেন তাবিত। তিনি তরুণ রাজনীতিবিদ এবং আপনার একটা সময় ছিল আমাদের রাজনীতিতে এই ধারাটা ছিল। আপনার শেরেবাংলা একে ফজল হক কিংবা
তারা যখন কলকাতায় ছিলেন তাদের সম্পর্কে টানাপোড়েন ছিল। আপনার সালমা সুবহান ব্যারিস্টার তাকে ছিলেন শেরেবাংলা এইরকম মানে যদিও দুজনের মুখ চাওয়াচাই ছিল না, কিন্তু তার তাকে আদর করবার জন্য, তাকে খাওয়ানোর জন্য শেরেবাংলা কিন্তু ওই বাড়িতে যেতেন। তো এই যে ব্যাপারটা, সেটা কিন্তু ভিন্ন মানবিক একটা ডাইমেনশন, এবং এক্ষেত্রেও আমার মনে হয় সেভাবে বিষয়টা আহ বুঝবার, অনুধাবন করবার চেষ্টা করলে আমরা একটা সঠিক জাজমেন্ট করতে পারবো বা দিতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আপনি দেখেছেন যে নতুন যে দলটি আত্মপ্রকাশিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে একই সাথে জাতীয় আহ, সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একই সাথে ওনাদের একটি দাবি এসছে। এটি নিয়ে বেশ কথা বলছেন ওনারা। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, আর এটি কি আদৌ সম্ভব আপনার কাছে মনে হয়? দেখুন, আসলে একেক সময় একেক রকম কথা বলা হচ্ছে, তো তো সেই জন্যই আমি এই বিষয়টাকে কয়েনেজ করেছি এইভাবে, ইটস লাইক চেজিং দ্য চিমেরা। আপনার মরীচিকার পেছনে ছোটা। নির্বাচন মরীচিকায় পরিণত হয়েছে বা রূপান্তরিত হয়েছে। একেকজন একেক রকম কথা বলে, এক ধরনের ধূম্রজাল তৈরি হয়েছে। আর অ্যাকচুয়ালি যারা এই বিপ্লবটা সফল করেছেন, যারা প্রফেসর ইউনূসের এক অর্থে নিয়োগকর্তা, তাদের ধ্যান ধারণাটা কিন্তু ভিন্ন। তারা যে যুক্তিগুলো হাজির করছেন যে, যে শক্তিটি পরাজিত হয়েছে তাদের যারা কর্ণধার, তাদের বিচার আচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা যেন মুখে কেউ না আনে, কোট আনকোট। তার মানে কি? আপনি নির্বাচন সহসা হরাইজনে দেখতে চাচ্ছেন না। আর তার ফলে ওই যে ধর্ম উপদেষ্টা কক্সবাজার গিয়ে বলেছিলেন যে আপনার এই যে ৫ বছরের টেনিওর শেখ হাসিনা, তার সামান্য একটি অংশ আহ, শেখ হাসিনার আমলে শেষ হয়েছে। তার পরবর্তীতে যতটুকু সময় বাকি আছে সেটা কিন্তু আমাদের। তো সেই হিসাবে ২০২৯ গিয়ে গড়ায়। ২০২৯-এ যদি এই পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যায় বা পরিপূর্ণভাবে, তাহলে গণভোটের প্রভিশনটা রিভাইভড হয়। তখন গণভোটের আয়োজন করা যেতে পারে। করে তারপর গণভোটের মাধ্যমে যদি রায় নেয়া যায় যে আমরা সাধারণ মানে সংসদ নির্বাচন নয়, আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন করব নেপালের মতো, তাহলে হয়তো দেখা গেল যে ৫ বছর সময় দেয়া হলো সংশ্লিষ্ট ব্যক্তিদের আপনার সেখানে তারা অভিনিবেশ সহকারে মকসু করে ৫ বছর সময় নিয়ে একটি সংবিধান প্রণয়ন করলেন। সেটি গৃহীত হওয়ার পরে সেই সংবিধানের আলোকে, তার ভিত্তিতে আবার একটি গণভোট করে নির্বাচন আয়োজন করা যেতে পারে। ইটস এ লং রান প্রসেস, সেদিকে চলে যেতে পারে। এখন যেমন সময় নেওয়া হয়েছে, বলা হয়েছে সংস্কারের কথা, তারপর বলা হচ্ছে স্থানীয় সরকার পরিষদের নির্বাচনের কথা। নির্বাচন কমিশন, নতুন কমিশন, তারাও হাত পাকানোর চিন্তা থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন আপনার স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন টিয়ারের নির্বাচন করার জন্য। ফলে বিষয়গুলো আমার মনে হয় সেইভাবে দেখাটা ভালো। স্যার, এই ক্ষেত্রে কি বা নির্বাচন কমিশন তো ইতিমধ্যে বোধহয় বলেছেন যে সংসদ নির্বাচনের দিকেই, প্রস্তুতির দিকে ওনারা যাচ্ছেন। স্থানীয় পরিষদ থেকে কি সরে এখন এসেছেন? মানে বিষয়টা হচ্ছে যে নির্বাচনের প্রস্তুতি তারা নিচ্ছেন। সেটার জন্য এই যে কেন্দ্র তালিকা করা, তারপর আপনার ভোটার তালিকা আপডেট করা, তারপরে উপকরণ যেগুলো প্রয়োজন হয় আপনার, ঘোলা ব্যালট বাক্স, তারপরে ইনডেলিবল ইঙ্ক, তারপরে অন্যান্য যে লজিস্টিক্স প্রয়োজন হয়, সেগুলোর আপনার প্রকিউরমেন্ট হয়তো শুরু করেছেন। কিন্তু হোয়াট এভার ইট ইজ, আপনি গণভোট করেন, আর গণপরিষদ নির্বাচন করেন, আর সংসদীয় আসনে নির্বাচন করেন, কিংবা স্থানীয় সরকার
প্রতিষ্ঠানের বিভিন্ন টিয়ারে নির্বাচন করেন, উপকরণ তো লাগবেই। সেদিক থেকে আপনার প্রক্রিয়া হয়তো শুরু হয়েছে বা করা যেতে পারে। তার মানে স্যার আপনি বলছেন যে নির্বাচনের সঠিক রোডম্যাপ এখনো স্পষ্ট নয়। এবং ওই যে ডি-ডে অর্থাৎ কবে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ সেটা কিন্তু আমরা জানি না। এখনো ধোঁয়াশা রয়ে গেছে এবং এটা এক ধরনের কৌশলের অংশ হতে পারে। নিজেদের কনসলিডেট করা, নিজেদের মানে প্রফেসর ইউনূসের স্বপ্নের রাজনৈতিক দল এক বা একাধিক হতে পারে। যেমন পাইপলাইনে আমি শুনেছি আরো ২ টি দল আছে তৈরির ফরমেশনের অপেক্ষায়। সেনানায়কদের নিয়ে তাদের নেতৃত্বে একটি দল, আবার যারা আপনার এই আন্দোলন সফল করেছেন তাদের নিয়ে আরেকটি দল। এরকম ২-৩ টি অপশন থাকলে দেখা যাবে যে তারা একটা কোয়ালিশন করলেন। করে তারপর নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করলেন। নানান কিছু হতে পারে। এটা ভবিষ্যতই বলে দেবে। স্যার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পাল্টা বিবৃতি বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আপনি দেখেছেন। এতে কি আপনার কাছে মনে হয় যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো অবনতি ঘটার আশঙ্কা রয়েছে? দেখুন এখানে চাতুর্যে আশ্রয় নেওয়া হয়েছে। বাংলাদেশের আইন অনুসারে আপনি যদি বিদেশি অর্থ নিতে চান তাহলে আপনাকে এনজিও গুলোর ক্লিয়ারেন্সটা নিতে হবে। এটা একদম মাস্ট। সেখানে এনজিও ব্যুরোর নথিপত্রে কোথাও আপনার যাদের কথা বলা হচ্ছে এদের কোনো নাম নিশানা নেই। এবং এই বিষয় নিয়ে আমরা বা আমাদের মতো লোকজন যারা কথাবার্তা বলা শুরু করলেন, তখনই কিন্তু সাফাই দিতে বাধ্য হলেন সংশ্লিষ্ট ব্যক্তিগণ। যেমন প্রকাশ্যে কেউ আমরা জানতাম না। কিন্তু এই স্টেটমেন্টটা আসলো ডক্টর বদিউল আলম মজুমদারের কাছ থেকে যে সুজন অনিবন্ধিত একটি প্রতিষ্ঠান। এবং অনিবন্ধিত প্রতিষ্ঠানের কোনো নিবন্ধন তো থাকার কথা নয় এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোতে। সুতরাং তিনি আবার কি বলছেন? যে ব্যক্তিবর্গ তারা টাকা পয়সা দিয়েছেন। এখন এটা দেশি না বিদেশি ব্যক্তিবর্গ আমরা তো জানি না। আরো খোলাসা করতে হবে। এই বিষয়গুলো নিয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে। তিনি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন, অধ্যাপনা করেছেন। কেন চলে আসলেন? আবার এসে কেন আপনার এত কাজ থাকতে এই কাজ নিলেন? তার মতো অনেকে কিন্তু এসে ফুল টাইম কনসালটেন্সি করেছেন। সেদিকে সেই মোডে তিনি যাননি। এবং তিনি অভাবে আছেন, দরিদ্র জীবন যাপন করছেন। এরকমটি তো আপনার আমরা কখনো দেখিনি বা শুনিনি। সেটাও একটা বিষয়। তারপরে তার ওই শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে নানান রকমের কানাঘুষো আছে কিন্তু। তার একজন শ্যালক তো আমার সঙ্গে দেখা করে বলেছেনই যে তাদের বিতরণ করার একটা চেষ্টা তিনি করেছিলেন সেই সংশ্লিষ্ট শ্যালক প্রবর এবং তার মাকে। যেটা নিয়ে সে বাসা বার্নিকাট পর্যন্ত বাড়ালো বিষয়টা। এগুলোকে আপনি সাফাই দিয়ে তো ধামাচাপা দিতে পারবেন না। যত স্পষ্ট অবস্থান থাকবে তত ভালো। এবং পাবলিক স্যার ইন্টারেস্ট সংশ্লিষ্ট বিষয়। স্যার সরকারি উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। একই সাথে দিয়ে আজকে আপনি দেখেছেন যে উপদেষ্টা পরিষদের মূল্যায়ন বৈঠক যেটি অনুষ্ঠিত হয়েছে সেখানে জানানো হয়েছে মোটামুটি ৬০ ভাগের বেশি সফলতার মানে কাজের যে অগ্রগতি সেটি হয়েছে। তো এটি মোটামুটি সন্তোষজনক এবং সরকার ভালোভাবে আগাচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যায়ন কিভাবে করবেন? যে মানে এ সরকার ভালো কথা ভালো শুনে দিকে আছে, আমার সিদ্ধান্ত এ বাস্তবায়ন কথা হয়েছে শুনে কিনা? আমার ওই নিয়ামত হোসেনের প্যারোডির কথা মনে পড়ল। নিজে যারে ভালো বলে ভালো সেই হয়। আপনার এই যে সেলফ কনগ্র্যাচুলেটরি কথাবার্তা সেটা তো একজন ঘি বিক্রেতাকে জিজ্ঞেস করলে সেও তাই বলবে। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার ঘি কি শতভাগ খাঁটি? সে অবশ্যই বলবে আমার ঘি শতভাগ খাঁটি। এটা না বললে তার কোনো গত্যন্তর নেই। সে আপনার ট্রেড ইথিক্স বলতে পারেন। সেই দৃষ্টিকোণ থেকে তারা হয়তো সেটা বলবার চেষ্টা করেছেন। কারণ ৫০ ভাগের বেশি তো বলতেই হবে। তা না হলে তো জাস্টিফাই করা যাবে না। জনগণের করের পয়সা আপনি খরচ করে আ আপনার সরকারে আছেন। তো
তো সেটা আপনাকে বলতেই হবে। তাহলে স্যার আপনি যদি আপনার বক্তব্যকে আমি ছোট্ট আকারে বিশ্লেষণ করি, মূল্যায়নটা হচ্ছে এমন যে জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে জায়গাটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, সেটির সম্পূর্ণ প্রতিফলন কি এখনো দৃশ্যমান হয়নি, আমরা কিভাবে বলতে পারি? এবং এটি আসলে অ্যাকনলেজ করতে অসুবিধে কোথায়? টু আর ইজ হিউম্যান। মানুষ মাত্রই ভুল হতে পারে। আপনার যে পরিস্থিতিতে, যেই পরিবেশে আমরা দেশটাকে পেয়েছি, শেখ হাসিনার সরকারের পতনের পরে অরাজক একটা অবস্থা, বেসামাল একটা অবস্থা। এখন সেখানে যে শেষ পর্যন্ত একটি সরকার গঠন করা গেছে এবং যেই ৩ দিন সরকার ছিল না, তখন তো দেশ চলেছে। আর শেষ অবধি আপনার আ কোনো পথ তো পরিপূর্ণ হয়নি এমন নয়। প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা দেখেছি যে যারা পালিয়ে গেছেন বিভিন্ন দায়িত্ব ছেড়ে, তাদের পদগুলো কিন্তু পরিপূরিত হয়েছে। হয়তো একটু সময় লেগেছে। এখন আমরা মানে যে পরিপূরণ করলাম কোন কায়দায়? যারা বৈষম্যের শিকার, তাদেরকে আমরা এক ধরনের অ্যাফার্মেটিভ অ্যাকশন ধর্মী প্যাকেজের মধ্যে নিয়ে আসলাম। এবং রীতিমতো আনপ্রেসিডেন্টেড ভাবে 82 ব্যাচের কর্মকর্তা অনেকেই অতিরিক্ত সচিব হিসেবে বাড়ি চলে গিয়েছিলেন। তাদেরকে চুক্তিভিত্তিতে এনে পদায়ন করা হলো সচিব হিসেবে। আবার পদোন্নতি দিয়ে স্বাভাবিকভাবে তারা যদি রাজনৈতিক জিঘাংসার শিকার না হতেন, তাহলে হয়তো অতিরিক্ত সচিবে হিসেবে বাড়ি যেতেন না। তারা সিনিয়র সচিব হিসেবেই হয়তো অবসরে যেতেন। সেই যে বঞ্চনার বোধ যাতে তাদের মধ্যে কখনো না থাকে, সেগুলো কিন্তু পরিপূরণ করা হয়েছে। তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়িত করা হয়েছে। তার ফলে বিষয়টা দৃষ্টিভঙ্গির ব্যাপার। কিভাবে দেখছেন? তার আমি একদম শেষের দিকে স্যার ছোট করে জানতে চাইবো দুটো বিষয় নিয়ে, তিনটি বিষয় নিয়ে। একটি হচ্ছে, আপনি দেখেছেন সম্প্রতি স্বরাষ্ট্র সচিব উনি একটি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এবং উনি একটি বিষয় আবার উল্লেখ করেছেন যে দেখা যায় যে কিশোর গ্যাংয়ের সদস্যরা যখন ধরতে যায় আইন শৃঙ্খলা বাহিনী, তখন ওরা যেভাবে দৌড়াতে থাকে, তো ভারী বুট পরে পুলিশদের পক্ষে আসলে দৌড়ানোটা অনেক কঠিন হয়ে যায়। তো সেই বিষয়টি নিয়েও হয়তো বা একটু ভাবছে এই বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা, এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উনি বলেছেন এটি একটি বিষয়। এবং স্যার এটির সাথে সম্পূরক যে বিষয়টি জানতে চাইবো, পুলিশের ঊর্ধ্বতন পদে সিআইডি প্রধান সহ বেশ একটি রদবদল হয়েছে, সম্ভবত 18 জনের একটি। তো এই পুরো বিষয়গুলো কি একে অপরের সাথে পরিপূরক সংযুক্ত, নাকি বিভিন্ন ঘটনা, কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নাকি উন্নতি, নাকি এগুলোর জন্যই এই পরিবর্তন, এই রদবদল, বা সবকিছু মিলিয়ে আপনার মূল্যায়ন? দেখুন, যখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে আপনি থাকেন, তখন কথাবার্তায় আপনাকে বাক সংযত হতে হবে। এই বিষয়টা আমরা অনেক সময় ভুলে যাই। এবং তার ফলেই ঝামেলাটা তৈরি হয়। আবার আন্তরিকতার সঙ্গে যদি আপনি কথা বলেন, সেটা নিয়ে সমালোচনা হতে পারে। যেমন বিএনপি সরকারের আমলে আপনার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আর ভাইস মার্শাল, তিনি অবসরপ্রাপ্ত। তিনি চট্টগ্রামে অ্যা গিয়ে একটা বাড়িতে বলেছিলেন যে, "আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে।" এখন আল্লাহর মাল আল্লাহ যদি নিয়ে যান, তো আল্লাহ তো আছেনই সবসময়, সর্বত্র বিরাজমান। আপনি দেখভাল করছেন কেন? মানে ওই ধরনের প্রশ্ন কিন্তু লোকজন বেয়ারার প্রশ্ন ছুড়ে দিয়েছে। তো এখানে আ এই দায়িত্ব পালন করার কালীন সময়ে আপনার আমি মনে করি তাকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, কথাবার্তায় সংযত হতে হবে। আপনি খেয়াল করে দেখেন, তার আগে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, ডক্টর মোমেন, যিনি এখন বর্তমানে দুদকের চেয়ারম্যান, তিনি কিন্তু আ কথাবার্তায় খুবই বাকসংযত ছিলেন। এবং আমি নিজে গিয়ে দেখেছি যে অ্যা যে কেউ তার সঙ্গে দেখা করতে পারতেন। ঘেটটোপ কিন্তু আ তার ওখানে ছিল না। আপনার যেমন মুন্না নামে একজন আ অ্যাক্টিভিস্ট ফেনীর। তিনি এসছেন। তারপরে আপনার মুগ্ধর ভাই স্নিগ্ধ, সে এসছে। মানে যে কেউ চলে আসতে পারত।
কোন রকমের বিধিনিধি নিষেধ কিন্তু তিনি মানেননি। এখন এই কারণে যে তিনি সেটা করতে পেরেছেন, আমার ধারণা যে তিনি একজন সংবেদনশীল মানুষ, লেখক মানুষ এবং দীর্ঘদিন ধরে লেখালেখি করেন বলে মানুষের অন্তরে কি, কি চিন্তার উদ্রেক হতে পারে এবং মানুষকে কিভাবে কমফোর্ট দেয়া যায় সে বিষয়টি তিনি রপ্ত করতে পেরেছিলেন। তো সেজন্যে আমি বলব যে এই ধরনের পদে যারা থাকবেন তাদেরকে অনেক বেশি মানবিক হতে হবে। প্রতিটি কথা এবং বক্তব্য যে তিনি রাখছেন তার প্রস এন্ড কন চিন্তা করে তাদেরকে বাক্য বিন্যাসে ব্যস্ত হতে হবে। স্যার আমরা এই ক্ষেত্রে স্যার আমি একটি বিষয় একটু উল্লেখ করতে চাচ্ছিলাম যে মাননীয় স্বরাষ্ট্র সচিব যিনি আছেন উনি কিন্তু গণমাধ্যমকে মোটামুটি ধৈর্যের সাথে উত্তর দিয়ে থাকেন। উনি পুরো সময়টা দিয়ে থাকেন গণমাধ্যম কর্মীদেরকে, খুবই আন্তরিকভাবে উনি উত্তরগুলো দিয়ে থাকেন। তো সেই জায়গা থেকে হয়তো বা এই পুলিশের বুটের বিষয়টি এসেছে। কিশোর গ্যাংকে আসলে ধরতে গেলে পুলিশের জন্য যেভাবে রান করতে হয় টুয়ার্ডস দ্য ওই যারা আসামি থাকে বা যারা সদস্য থাকে বা অপরাধী যারা থাকে কনভিক্টেড, আসলে তো এই বিষয়টি কি একটু কষ্টসাধ্য হয়ে যায় না? কারণ ভারী একটি বোট আর ওরা হচ্ছে এমনি তরুণ এবং পারদর্শী, দৌড়ঝাঁপে, তরুণ রক্ত, তারা তো খুব সহজেই চলে যেতে পারে। দেখুন, বুট এমন একটা যে আমি নিজেও পরিধান করি, আমি নিজে কমবেট পরি। তো সুতরাং আমি জানি এই বুট কালচার সঙ্গে আমার পরিচয় আছে নিবিড়। এখন আমাদের প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব তিনি কিন্তু পুলিশ সম্পর্কে যে টার্মটি ব্যবহার করতে পেট মোটা পুলিশ। মানে এই যে মানে বললেই ভিজুয়ালাইজ করতে পারছেন আপনি যে ফিটনেস এর অভাব আছে। সমস্যাটা সেই জায়গায়, বুটের না। বুট তো আপনাকে গ্রিপটা রাখতে সহায়তা করে। সেজন্যে বাক্য নির্মাণ বা আপনার গঠনের সময় আপনি কোন ভাবে এটা বোঝাবেন সেটা আপনাকে চিন্তা ভাবনা করে বলতে হবে। মানে স্পার অফ দ্য মোমেন্ট একটা কথা বলে ফেললেন ইমপ্লিকেশন চিন্তা না করে সে বিষয়টা যেন খেয়ালে থাকে সবসময়। ধন্যবাদ স্যার। স্যার সবশেষ যেটি জানতে চাচ্ছি যে বাংলাদেশ নিয়ে যে বাংলাদেশ নিয়ে যে গণঅভ্যুত্থান বিষয়ক যে একটি তদন্ত প্রতিবেদন জাতিসংঘের মানবাধিকার কমিশন দিয়েছিলেন, সেই বিষয়টি নিয়ে ভলকার তুর্ক এটি জেনেভাতে উপস্থাপন করবেন, যেটি নিয়ে আছে খবর প্রকাশিত হয়েছে। এই বিষয়টি ওখানে প্রতিবেদনটি উপস্থাপনের পরে বা উত্থাপনের পরে কোন দিকে যেতে পারে বাংলাদেশের এই মানে এই বিষয়টি, এই গণঅভ্যুত্থান সংক্রান্ত যে গুম, খুন বা এটি যে রিপোর্ট করা হয়েছে তদন্ত কমিশনের, এটি কোন দিকে মোড় নিতে পারে? এটি কি আন্তর্জাতিকভাবে মোটামুটি স্বীকৃতির পর্যায়ে চলে গেল তাহলে? দেখুন, বিষয়টা হলো ওই রকম যে বাংলাদেশে এই স্বল্প পরিসরে এক ফর্মে যে ধরনের অ্যাট্রসিটি গুলো ঘটেছে, আবার লম্বা প্রায় 15.5-16 বছর ধরে যে অ্যাট্রসিটি চলেছে, সেটা নিয়ে অবশ্যই একটা রেফারেন্স পয়েন্ট আমাদের দরকার ছিল যেগুলো আন্তর্জাতিক মানের। এখন সেখানে আপনার ১লা জুলাই থেকে ১৫ই আগস্ট পর্যন্ত যে সময়সীমা, সেখানে আমি ৩ টা পর্বের কথা আমি আপনার সঙ্গে আলাপচারিতায় আগেও বলেছি। সেটা হচ্ছে আপনার শেখ হাসিনার আমল, ৩ দিনের যে সময়টায় মহামান্য রাষ্ট্রপতি মূলত দায়িত্বে ছিলেন। আর এরপরে ৮ অগাস্ট শপথ গ্রহণের পরে প্রফেসর ইউনূসের আমল যেটি শুরু হলো এই সময়। তো ৩ ভাগে এই পুরো সময় জুড়েই কিন্তু অ্যাট্রসিটি ঘটেছে, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি ঘটেছে। আপনার ব্যক্তি, নাগরিক এবং যিনি উর্দি পড়েন, উর্দি খুলে ফেললে তিনিও নাগরিক। তাদের মানবাধিকার সবকিছু প্রশ্নই কিন্তু এর মধ্যে চর্চিত হতে হবে, মূল্যায়িত হতে হবে। সেজন্যে আরো ইনডেপথ স্টাডি হওয়া দরকার। তবে ইটস এ গুড স্টার্ট। শুরু হলো, শুরু যেহেতু হলো ডেফিনিটলি ভবিষ্যতে গবেষকদের কাজে লাগবে এবং এই অভিজ্ঞতা থেকে আপনার দীক্ষা গ্রহণ করতে পারবেন এলসওয়্যার অন্য দেশের নাগরিকেরাও। সেটাও মহামূল্যবান একটা রেফারেন্স, এতে কোনো সন্দেহ নেই।
ধন্যবাদ স্যার এতক্ষণ আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার চমৎকার বিশ্লেষণগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য, সুপ্রিয় দর্শকদের সামনে তুলে ধরার জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। শুভরাত্রি। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।